সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটা হয়তো তোমরা অনেকেই জানো, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্রটা খুব সহজ, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা তোমরা জানো। তো আমরা আজকে প্রথম সূত্রটা সম্পর্কে ডিটেলস জানবো, এর পরের ক্লাসে তখন বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্রটা কি বলছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একটা বস্তু একটা জায়গায় স্থির হয়ে আছে, ওটা কিন্তু স্থিরই থাকবে। তুমি যদি ওটাকে সরাও, না টানো, না কোনো বল প্রয়োগ না করো, তাহলে কি ওটাকে নড়াচড়া করবে? করবে না। অর্থাৎ স্থির বস্তু কি হবে? স্থিরই থাকবে। এটা তোমরা বুঝতে পারছো। কিন্তু তোমাদের হয়তো এটা মনে হতে পারে যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। তখন তোমরা বলবে যে এইরকম কি কোনো বস্তু আমরা দেখেছি ম্যাম, যে যেটা চলতেই আছে সারা জীবন চলতেই আছে? এরকম তো কোনো বস্তু তোমরা দেখোনি, তাই না? সমবেগে চলতে থাকা বস্তু কি হয়, একটা সময় কি থেমে যায়। তাহলে কি বিজ্ঞানী নিউটনের গতিসূত্রটা মিথ্যা? না, মিথ্যা না, উনি তো সেটা প্রমাণ করে গেছেন, তাই না? তাহলে আমরা দেখি যে কেন এটা হচ্ছে, চলতে থাকার কথা কিন্তু সেটা চলছে না কেন। আসলে কোনো একটা বস্তু, সমবেগে চলতে থাকা বস্তু, এটার উপরে আরও কিছু বল কাজ করে এর বিপরীত দিকে, যেমন ঘর্ষণ বল, বাতাসের বাধা। এই বলগুলো কি করে, সেই বস্তুটাকে থামিয়ে দেয়। ঠিক আছে? এই বাধা, বাতাসের বাধা, ঘর্ষণ বল, এই বলগুলো যদি না কাজ করতো তাহলে তোমরা ঠিকই দেখতে পেতে যে সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতেই আছে। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখন এই সূত্র থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই, একটা হলো বল আর একটা জড়তা। তো আমরা আগে জড়তা সম্পর্কে জেনে নিব। জড়তা, তাহলে জড়তা জিনিসটা কি? জড়তা হয়তো আমরা অনেক সময় বলি, তোমরা বলো যে আমার অনেক জড়তা, কারো কথা বলতে জড়তা, মানে নিজেকে গুটায় রাখে, তাই না? তো এরকম মানে জড়তা কাজ করে, যে কিছু বলতে চায় না, নিজেকে লুকিয়ে রাখতে চায়, আড়ালে রাখতে চায়। তো এটা এক ধরনের জড়তা। কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় আমরা জড়তা কি বলতে কি বুঝি সেটা আমরা আজকে জানবো। এখন প্রথম সূত্র থেকে আমরা জড়তা জিনিসটা কিভাবে পাচ্ছি দেখো, ওখানে বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু গতিশীলই থাকবে, তাই না? অর্থাৎ কোনো বল প্রয়োগ না করলে সেই বস্তুটা যেমন ছিল তেমনই থাকবে, তাই না? তাহলে এই যে কোনো একটা বস্তু যেমন ছিল তেমনই থাকার যে একটা প্রবণতা বা যে ধর্ম, এটাই হচ্ছে জড়তা। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা বস্তু তার যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা থাকতে যাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। জড়তা কাকে বলছে? কোনো একটা বস্তু ঠিক যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাকেই বলা হচ্ছে জড়তা। আমরা কিন্তু প্রথম সূত্র থেকেই পাচ্ছি। প্রথম সূত্রে কি বলা হচ্ছে? বাহ্যিক যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু কি থাকবে? স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু বা সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে, তাই না? মানে অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে। তাহলে কোনো একটা বস্তু যেমন ছিল তেমনই থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। তোমরা বইয়ের ভাষায় লিখবে, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকেই বলা হয় জড়তা। এখন এই জড়তা আবার দুই ধরনের, একটা হলো স্থিতি জড়তা আর আরেকটা হলো গতি জড়তা। এখন স্থিতি জড়তাটা কি? সূত্রে দেখো লেখা আছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। অর্থাৎ কোনো একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে বা প্রবণতা বা ধর্ম,
তাকে বলা হয় স্থিতি জড়তা। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, সেটাই হচ্ছে স্থিতি জড়তা। তাহলে গতি জড়তা কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ওই সূত্রের এই বলা আছে যে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল কি হবে, সমবেগে চলতে থাকবে। অর্থাৎ সেই গতিশীল অবস্থাটাই সে বজায় রাখার চেষ্টা করবে। তাহলে আমরা বলতে পারি কোনো একটা গতিশীল বস্তু চিরকাল তার সেই গতি বজায় রাখার যে প্রবণতা বা ধর্ম, সেটাই হচ্ছে গতি জড়তা। তাহলে আমরা এই স্থিতি জড়তা এবং গতি জড়তা এটার কিছু বাস্তব উদাহরণ আছে। সেগুলো কি? এখন যেমন ধরো একটা ট্রেনে তোমরা বসে আছো বা বাসে তোমরা বসে থাকো, তাই না? তখন তোমরা কি স্থির হয়ে বসে থাকো, তাই না? তাহলে নিচের অংশটা যে সিটে বসে থাকো সেটা স্থির হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে যখন বাসটা চলা শুরু করে বা ট্রেনটা চলা শুরু করে, তখন কি হয়? একটু পেছনের দিকে আমরা হেলে পড়ি না? মানে স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা কি হয়, আমাদের উপরের অংশটা যেহেতু কোনো জায়গায় টাচ করা থাকে না, তখন কি হয়, ওটা গতিশীল হয়। উপরের অংশটা গতিশীল হয়, কিন্তু নিচের অংশটা কি হয়, স্থির থাকে। ঠিক আছে? এখন আমরা কি করি, যখন হঠাৎ চলতে শুরু করে তখন যাত্রীরা কোন দিকে হেলে পড়ে? ঠিক ওই জায়গায় হঠাৎ করে পেছনের দিকে হেলে পড়ে, তাই না? তখন অর্থাৎ যে স্থিতি থাকার মানে উপরের অংশটা তো আসলে কি স্থির ছিল, কিন্তু সে তো চিরকাল স্থিরই থাকতে চায়। এই যে ধর্ম, এই কারণে হঠাৎ করে কি হয়, পেছনের দিকে হেলে পড়ে। এটা হচ্ছে কি একটা স্থিতি জড়তার উদাহরণ। আবার তোমরা দেখবে যে আমরা যে কম্বল বা এই যে পাপোশ থাকে সেগুলোর ময়লা এই যখন এভাবে লাঠি দিয়ে আঘাত করো, তখন কি হয়, লাঠি দিয়ে আঘাত করলে ময়লাগুলো নিচে পড়ে যায়। এটাও কিন্তু স্থিতি জড়তার উদাহরণ। কেন? কারণ দেখবে যে লাঠি দিয়ে যখন আঘাত করা হয় তখন ওই পাপোশটা তো চলে যায়, কিন্তু যে ময়লাগুলো থাকে এগুলো তো আসলে স্থির। ও কিন্তু সেই স্থিতি জায়গায় ওখানেই থাকতে চায়, কিন্তু থাকতে পারে না, কি হয়, নিচে পড়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে পুরনো কম্বল থেকে যে ময়লা কি হয়, যে ঝরে পড়ে, সেটা হচ্ছে কিসের উদাহরণ? স্থিতি জড়তার উদাহরণ। তো এইরকম তোমরা খুঁজলে আরও অনেক জড়তার উদাহরণ পাবে। তোমাদের বইয়ে জড়তার উদাহরণ দেয়া আছে নাকি? ও হ্যাঁ, তোমাদের বইয়ে একটা দেয়া আছে, সেটা হচ্ছে একটা গ্লাসের উপরে একটা কার্ডবোর্ড দেওয়া আছে, যে ওখানে একটা মুদ্রা রাখা আছে, যে বোর্ডটাকে একটা টোকা দিলে ও বোর্ডটা সরে যায়, কিন্তু মুদ্রাটা কি হয়, গ্লাসের ভিতরে পড়ে যায়। এটাও কিন্তু স্থিতি জড়তার উদাহরণ। কেন? দেখো, সেই মুদ্রাটা কিন্তু স্থির থাকে, কিন্তু কার্ডবোর্ডটা যখন গতিশীল হয়, ওই মুদ্রাটা সেই স্থির থাকতে চাওয়ার যে একটা ধর্ম, এই কারণে সেই স্থির থাকতে চায়, কিন্তু কার্ডবোর্ড না থাকায় কি হয়, সেটা গ্লাসের মাঝে পড়ে যায়। এটাও কি একটা স্থিতি জড়তার উদাহরণ। ঠিক আছে? তাহলে আমরা এইটা কি জানলাম। তাহলে সেই রকম গতি জড়তা, তাহলে কোনো একটা বস্তু যখন গতিতে থাকারই চেষ্টা করে, তখন সেটা কি হয়, গতি জড়তা হবে। ঠিক থেমে থাকা বাস, ট্রেনের কথা আমরা যেমন চিন্তা করলাম, ঠিক সেরকম চলন্ত বাসের কথা। হ্যাঁ, তো চলন্ত বাসে যখন হঠাৎ ব্রেক করে, তখন কি হয়, চলন্ত বাসে যাত্রীরা উপরের অংশটা কি হয়, পুরো অংশটা কি গতিশীল থাকে, তাই না? হ্যাঁ, তখন এই গতিশীল থাকে, তখন যাত্রীরা কি হয়, হঠাৎ করে যখন ব্রেক করা হয়, তখন যাত্রীরা কি হয়, সেই গতিতেই থাকার চেষ্টা করে, তাই না?
তোমরা হয়তো খেয়াল করেছো, হঠাৎ করে ব্রেক করলে এরকম সামনের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ উপরের অংশটা তো গতিশীল আছে, তাই না? তো ওই গতিশীল অংশ যখন সামনের দিকে মানে গতিতে থাকার জন্যই আবারও মানে সে সামনেই যেতে চায়, তাই না? মানে এই কারণে হচ্ছে যে যাত্রীরা হঠাৎ করে ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে তাহলে কিসের উদাহরণ বলো? গতিতে থাকতে চাওয়ার যে প্রবণতা, তাহলে সেটা হচ্ছে কি? গতি জড়তা। তাহলে একই জিনিস দেখো, যখন বাসটা থেমে থাকছে, হঠাৎ যখন বাসটা চলতে শুরু করছে, তখন কি হচ্ছে? যেহেতু আমরা স্থির ছিলাম, সেই কারণে আমরা স্থির থাকতে চাওয়ার জন্যই আমরা কি পেছনের দিকে হেলে পড়ছি। মানে যদিও বাসটা সামনে যাচ্ছে বা ট্রেনটা সামনে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? স্থির থাকতে চাওয়ার ধর্মের কারণে আমরা কি পেছনের দিকে হেলে পড়ছি। তাহলে এটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? যখন চলন্ত বাস, মানে আমরা তখন গতিশীল আছি, ট্রেনটাও গতিতে আছে, সেই সময় আমাদের বডিটাও কি হচ্ছে? গতিশীল আছে। হঠাৎ যখন ব্রেক করে, তখন কি আমাদের বডিটাও কি গতিতে থাকতে চায়। এইটা হচ্ছে তাহলে এই কারণে আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা চলে যাই বল। এই চ্যাপ্টারের যে নাম বল বা ফোর্স, সেই জিনিসটা কি? এই বল বা ফোর্সের যে সংজ্ঞা, সেটাও আমরা কোথা থেকে পাই? এই গতির প্রথম সূত্র থেকেই পাই। কিভাবে? দেখো, এখানে বলা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু বা সমবেগে চলতে থাকা বস্তু কি হবে? সমবেগে চলতে থাকবে। তাহলে অর্থাৎ বাহ্যিক, যার কারণে যে জিনিসটা আমরা প্রয়োগ করছি, অর্থাৎ যার কারণে, তাহলে বলের সংজ্ঞাটা কি হবে? যার কারণে কোনো একটা স্থির বস্তু গতিশীল হতে চায় বা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকেই আমরা বল বলি। বুঝতে পারছো? অর্থাৎ কোনো একটা কিছু তো প্রয়োগ করবা, যেটার কারণেই তো একটা স্থির বস্তু গতিশীল হবে, বা গতিশীল বস্তুটা কি হবে? থেমে যাবে বা গতির পরিবর্তন হবে। তো সেই জিনিসটা, সেই কারণটাকেই বলা হচ্ছে বল। তাহলে আমরা প্রথম সূত্র থেকে কি পাচ্ছি? বলের সংজ্ঞা পাচ্ছি আর জড়তার সংজ্ঞা পাচ্ছি। কিন্তু আমরা বলটা কতটুকু, এটা কিন্তু পরিমাপ করতে পারছি না। তাহলে বলের সংজ্ঞাটা কি আমরা আরেকবার বলি। যার কারণে কোনো একটা স্থির বস্তু, তার স্থির বস্তু কি হয়? গতিশীল হয় বা হতে চায়, আর গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলা হয় কি? বল। এখন এই বল, তোমরা পৃথিবীতে অনেক রকমের বল দেখেছো, তাই না? কিন্তু আসলে এই এতগুলো বল, 4 ধরনের বলের রূপ। তো আচ্ছা, সেই বলে যাওয়ার আগে বলছি আরও কিছু বল আছে, যেমন স্পর্শ বল। এটা হচ্ছে কি? এটা আগে বলে নিই। স্পর্শ বল আর কি? অস্পর্শ বল। অস্পর্শ বল, এটা আবার কি? স্পর্শ বল, অস্পর্শ বল, অর্থাৎ কিছু বল আছে যেটার জন্য আমাদের কি প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, ঠিক আছে? অর্থাৎ যে বল সৃষ্টির জন্য বস্তু কি প্রত্যক্ষ সংস্পর্শে, বস্তুদ্বয়ের মাঝে কি হয়? প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় স্পর্শ বল। যেমন আমরা কি ফুটবলে লাথি মারি, তাই না? তখন কি পা এবং বল টাচ করে, তাই না? এরকম প্রত্যক্ষ একটা সংস্পর্শ থাকবে, সেটা হচ্ছে স্পর্শ বল। তাহলে অস্পর্শ বলটা কি? অর্থাৎ যে বল প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে, কোনো প্রত্যক্ষ সংস্পর্শ লাগবে না, এই ছাড়াই ক্রিয়া করবে, সেটাকে বলা হচ্ছে অস্পর্শ বল। যেমন কি মহাকর্ষ বল। তোমরা হয়তো ক্লাস 8-এ পড়েছো যে মহাকর্ষ বল কি। তো এই মহাকর্ষ বলের জন্য কি কোনো মানে
স্পর্শের প্রয়োজন আছে? প্রত্যক্ষ সংস্পর্শের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাহলে মহাকর্ষ বল হচ্ছে কি? অস্পর্শ বল। অর্থাৎ এই মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে পারস্পরিক বল, আকর্ষণ বল, সেটাকেই কি বলে? মহাকর্ষ বল, তাই তো? তো তাহলে এবার আমি যেটা বলছি সেটাতে চলে যাই, যে মৌলিক বল জিনিসটা কি। যে এই পৃথিবীতে যত বল আছে সবগুলো বলই কিন্তু চারটা মৌলিক বলেরই রূপ। এই চারটা মৌলিক বল থেকে সব বলের উৎপত্তি। তাহলে আমরা জানি আগে মৌলিক বলটা কি। যে সকল বল কি মূল বা স্বাধীন এবং অন্য কোনো বলের থেকে উৎপত্তি হয় না বা অন্য কোনো বলের রূপ নয়, বরং অন্য সকল বল এই বলের রূপ বা এই সকল বল থেকে উৎপত্তি হয়, সেগুলোকে বলা হয় মৌলিক বল। আবারও শোনো, যে সকল বল মূল বা স্বাধীন এবং মূল বা স্বাধীন এবং এগুলো অন্য কোনো বলের থেকে উৎপত্তি হয় না বা অন্য কোনো বলের রূপ নয়, বরং কি হয়? অন্য সকল বল এই মৌলিক বল থেকে উৎপত্তি হয় বা এই মৌলিক বলের রূপ, সেগুলোকে বলা হয় কি? মৌলিক বল। তাহলে এই মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। এই 4টি মৌলিক বল আছে। ঠিক আছে, প্রথমেই আছে কি মৌলিক বল? একটা হচ্ছে মহাকর্ষ বল, এটা হচ্ছে তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এই মৌলিক বল, এই যে 4 প্রকার মৌলিক বল আমি লিখলাম, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই পৃথিবীতে যত বল আছে সবগুলো বলই কিন্তু এই 4টা বলের কোনো না কোনো রূপ। ঠিক আছে, তোমাদেরকে সংজ্ঞাতে যেমন বললাম, সকল বল কি এই মৌলিক বল থেকে উৎপত্তি বা এই সকল বলেরই একটা রূপ। তাহলে মহাকর্ষ বল তোমরা জানলে, এই মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল, সেটা কি? মহাকর্ষ বল। এবং এই বলটা কি হয়? এদের কেন্দ্র বরাবর কাজ করে, তাই না? তাহলে মহাকর্ষ বল তোমরা বুঝো। তাহলে তড়িৎ চুম্বক বলটা কি? তড়িৎ চুম্বক বলটা হচ্ছে দুটি আধান, চার্জ বা আধান বা আহিত বস্তুর মাঝে যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, তাকেই বলা হয় তড়িৎ চুম্বক বল। এখানে মহাকর্ষ বলের ক্ষেত্রে আমি বললাম আকর্ষণ বল, কিন্তু তড়িৎ চুম্বক বলের ক্ষেত্রে বললাম আকর্ষণ বা বিকর্ষণ বল হতে পারে। কেন? এখানে দেখো, এটা যদি একটা ধনাত্মক আধান হয় আর এটা যদি ঋণাত্মক আধান হয়, তাহলে আমরা জানি দুটি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এই কারণে যদি দুইটা পজিটিভ চার্জ হয় তাহলে বিকর্ষণ করবে, দুটা নেগেটিভ চার্জ হলেও বিকর্ষণ করবে, কিন্তু যদি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয় তাহলে আকর্ষণ করবে। তাহলে এখানে আকর্ষণ বল, এখানে বিকর্ষণ বল কাজ করছে। এই কারণে বললাম যে তড়িৎ চুম্বক বল কি হতে পারে? আকর্ষণ বলও হতে পারে বা বিকর্ষণ বলও হতে পারে। অর্থাৎ দুটি আধান বা আহিত বস্তু, চার্জ বা ইংরেজিতে চার্জ, বাংলায় আধান, তাহলে এই দুটি আহিত বস্তুর মাঝে যে পারস্পরিক যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হয় তড়িৎ চুম্বক বল। তোমরা ঠিকমতো বোর্ডটা দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই তো তোমরা তড়িৎ চুম্বক বলটা বুঝলে। এরপরে আমরা দেখব
সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল, এই দুইটা কি? নিউক্লিয় যেহেতু সেহেতু অবশ্যই নিউক্লিয়াস সম্পর্কিত বল, তাই না? নিউক্লিয়াস চিন্তা করতে হবে। তো তোমরা দেখো যে পরমাণুর কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে, তাই না? একটা পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তো প্রোটনগুলো কি চার্জ? পজিটিভ চার্জ। আর নিউট্রন কি? নিরপেক্ষ, তাই না? নিউট্রন হতে চার্জ নিরপেক্ষ। তাহলে এরকম প্রোটন পজিটিভ চার্জ, এরকম অনেক পজিটিভ চার্জ পজিটিভ চার্জ পজিটিভ চার্জ কি নিউক্লিয়াসে থাকে, তাই না? তাহলে এই সবল নিউক্লিয় বলটা বলছে, সবল নিউক্লিয় বলটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে যে এই যে প্রোটন এবং নিউট্রনগুলো থাকে, এরা নিজেদের মধ্যে যে শক্তিশালী বল দ্বারা আটকে থাকে তাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং এটা খুব শক্তিশালী বল। তো এই শক্তি তোমরা এখন চিন্তা করো, আমি একটু আগে বললাম যে পজিটিভ চার্জ বা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখানে নিউক্লিয়াসে কিন্তু সবগুলো সমধর্মী চার্জ, তাই না? যেহেতু এটা চার্জ নিরপেক্ষ, এই যে পজিটিভ ধনাত্মক ধনাত্মক, তাহলে সবাইকে বিকর্ষণ করে কি হয়ে যাওয়ার কথা? দূরে দূরে চলে যাওয়ার কথা, একসাথে আটকে থাকার কথা না, তাই না? স্বাভাবিক বিকর্ষণ বল হয়ে থাকার কথা, কিন্তু তারা একসাথে কেন আটকে থাকছে? তাহলে নিশ্চয়ই এদের মধ্যে এমন একটা বল কাজ করছে যেই বলের কারণে এই প্রোটন নিউট্রনগুলো একসাথে আটকে থাকছে, নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে না, তাই না? তাহলে সেই বলটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। অর্থাৎ যে শক্তিশালী বল দ্বারা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন তাদের নিজেদেরকে আবদ্ধ করে রাখে, সেটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। এবং এটা কিন্তু খুবই শক্তিশালী বল। এটা তড়িৎ চুম্বক বল থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এখন আর মহাকর্ষ বল সব থেকে দুর্বল বল, কিন্তু এটা অনেক দূর থেকে কাজ করে। মহাকর্ষ বলের থেকে তড়িৎ চুম্বক বল আরেকটু বেশি শক্তিশালী, আর সবল নিউক্লিয় বল কি আরও বেশি শক্তিশালী। তো এই সবল নিউক্লিয় বলটা কত দূরে কাজ করে? 10⁻⁻15 মিটার দূরে, এত দূর পর্যন্ত এই সবল নিউক্লিয় বলটা কাজ করে। ঠিক আছে? তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কি? তোমরা যদি বুঝে থাকো সবল নিউক্লিয় বলটা, আমরা বললাম যে একটা শক্তিশালী বল এই প্রোটন এবং নিউট্রনকে তাদের নিজেদের মধ্যে আবদ্ধ করে রাখতে সাহায্য করে যে বল, সেই বলটাকে আমরা বলছি সবল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কি? এই দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে, এখন এই সবল নিউক্লিয় বলটা যদি, এটা কিন্তু অনেক শক্তিশালী, হ্যাঁ, তো এত শক্তিশালী বল যদি কাজ করে তাহলে এই সবগুলো প্রোটন একসাথে জমাট বেঁধে কি একটা প্রোটন হয়ে যাওয়ার কথা। তাহলে কি সেই যে পরমাণুটা, সেই পরমাণুর অস্তিত্বটা কি থাকবে? থাকবে না। একটা প্রোটন কিন্তু হয়ে থাকে না। মনে করো যে হিলিয়াম একটা নিউক্লিয়াসে কয়টা থাকে? 2টা প্রোটন থাকে। হিলিয়াম নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে। এখন 2টা প্রোটন না হয়ে যদি একটা প্রোটন হয়ে যায় তাহলে কি আর সেটা হিলিয়াম নিউক্লিয়াস থাকবে? থাকবে না। তো তাহলে কি কারণে এই যে এই দুর্বল নিউক্লিয় বলের কারণে সেই প্রোটনগুলো একসাথে আটকে যায় না? অর্থাৎ এগুলো কি সবল নিউক্লিয় বলের কারণে আটকাতে আটকাতে এমন একটা দূরত্বে, যে দূরত্বে এটা খুবই দুর্বল বল, কিন্তু তারপরও যখন 10⁻⁻18 মিটার দূরত্বে চলে আসে তখন কি হয়? এই দুর্বল নিউক্লিয় বলটা কি করে? তাদেরকে দূরে সরায়। এই দুর্বল নিউক্লিয় বলের কারণে তারা কি হয়? একসাথে আটকে যায় না, তারা কি থাকে? ঠিক থাকে। তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কি? যে স্বল্প মানের এবং স্বল্প পাল্লার বল পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করে, সেই বলটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। এবং এটার পাল্লাটা হচ্ছে, এটা কত দূরে কাজ করে? 10⁻⁻18 মিটার। ঠিক আছে? আসলে দুটোই নিউক্লিয় বল, একটা সবল এবং একটা দুর্বল। তো এই সবল নিউক্লিয় বলটা কখন? যখন আস্তে 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 আস্তে
যখন 10⁻⁻18 মিটারের কাছাকাছি চলে আসে তখন কি এই দুর্বল নিউক্লিয় বলটা কাজ করে, এবং এই দুর্বল নিউক্লিয় বলের কারণেই কি হয়, ওই প্রোটনগুলো একেবারে জমাট বেঁধে একটা হয়ে যায় না। ঠিক আছে, তাহলে আমরা এই যে 4 প্রকার বল পেলাম, এর মধ্যে তাহলে সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বলটা। আর সব থেকে দুর্বল বলটা হচ্ছে মহাকর্ষ বল, কিন্তু এই মহাকর্ষ বলটা পাল্লা অনেক বেশি, অনেক দূর থেকে কাজ করে, এটার পাল্লা অসীম, অসীম থেকেও কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি জানলাম? নিউটনের গতিসূত্র। প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এই সূত্র থেকে আমরা কিসের ধারণা পেলাম? জড়তা এবং বলের ধারণা। জড়তা কি পেলাম? কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাকেই বললাম জড়তা। জড়তা 2 প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তাটা কি? কোনো একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তাটা কি? কোনো একটা গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকার যে প্রবণতা বা ধর্ম, সেটাই হলো গতি জড়তা। স্থিতি জড়তা তোমরা কিছু উদাহরণ পেলে। কি উদাহরণ? থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে কি হয়? যাত্রীরা